আল্লাহ বলেছে মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। এবং আল্লাহ তাআলা কোরআন আরেকটা দেবে, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু বিকাউমি হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি এবং ওই ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা না করে। আর তুমি মনে করো চেষ্টা করবা না, এমনিই তুমি সফল হয়ে যাবা, তোমাকে মানুষ সালাম করবে, প্রণাম করবে না, এমনি করবে না, তোমাকে এমনি কখনো করবে না। তোমরা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা নাম কি বলো তো? বিল গেটস। বিল গেটসের কয়েকদিন আগে আমি একটা বই পড়লাম, বইয়ের নাম ছিল রোড অ্যাহেড। সে বইতে বিল গেটস তার জীবনে, সে হার্ভার্ড ইউনিভার্সিটির ড্রপ আউট স্টুডেন্ট ছিলেন, সে হার্ভার্ড ইউনিভার্সিটির। সে তার বইয়ে একটা গল্প লিখেছে। তার মা ছিল মেরি ম্যাক্সওয়েল গেটস। মেরি ম্যাক্সওয়েল ছোটবেলা তাকে 3টি পরামর্শ দিয়েছিলেন। বলছে, বাবা তোমাকে বড় হতে গেলে 3টি কাজ তোমাকে করতে হবে। কি কাজ? একটি হচ্ছে ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল, তোমাকে ব্যতিক্রম হইতে হবে। দ্বিতীয় হচ্ছে বিং ড্রিভার, ড্রিম বিগার, তোমার স্বপ্ন হবে অনেক বড়। তৃতীয় হচ্ছে রিড লটস অফ বুকস, প্রচুর বই পড়তে হবে। যখন তাকে ছোটবেলায় পরামর্শ দিয়েছিল বি এক্সেপশনাল, তোমাকে ব্যতিক্রম হতে হবে, যখন বিল গেটস দেখতে পেলেন, সে যখন হার্ভার্ডে পড়া শুরু করলেন, তখন বড় বড় অফিসিয়াল যে কম্পিউটারগুলো আছে, এই কম্পিউটারগুলো তাকে ইউজ করার জন্য দেওয়া হয়। অফিসিয়াল কাজে ব্যবহার হতো তখন কম্পিউটার। তখন বিল গেটস চিন্তা করলো, আমি অফিসিয়াল কাজে কম্পিউটার না, আমি এমন একটা মাইক্রো কম্পিউটার আবিষ্কার করব যেটা ঘরে বসে এটা ইউজ করা যায়। বিল গেটস ইউনিভার্সিটি ক্লাসে যাওয়া বন্ধ করে দেয়। পরবর্তীতে বিল গেটস 4 বছরের মাথায় যখন মিনি কম্পিউটার জনক বলা হয়, মিনি কম্পিউটার আবিষ্কার করলেন, তখন তার বন্ধুরা পড়াশোনা শেষ করে এসে তার মাইক্রোসফটে এসে জব করা শুরু করেছে। বি এক্সেপশনাল, ব্যতিক্রম হইতে হবে। তোমাদেরকে আমি বলবো না পড়াশোনা বাদ দিয়ে শুরু করো, সেটা বলবো না। মনে রাখবা, জিকে বলা হয় আগে বলতো জেনারেল নলেজের যোগ, এখন জিকের কোনো ভ্যালু নেই। এখন এসকে স্পেশাল নলেজ লাগবে তোমার। তোমাকে এমন একটা গুণ মেক শিওর করতে হবে যে গুণটা 10 জন থেকে তোমাকে পার্থক্য করে দিবে। আগে বলতো নলেজ ইজ পাওয়ার, এখন বলো নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই। তুমি যদি দক্ষ না হও, এই নলেজের কোনো ভ্যালু থাকবে না। তোমাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে। বিলিভ অর নট, বিশ্ববিদ্যালয় জীবনে যতটুকু পড়েছি, একটা শব্দ, একটা ওয়ার্ড কাজে আসে নাই। ক্যারিয়ারে একটা শব্দ কাজে আসে নাই। কাজে আসে কি? ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিতে ডিবেট করেছিলাম, বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলাম, কমিউনিকেশন স্কিল ছিল, অনেকের সাথে পরিচয় হয়েছিলাম, শত শত মানুষের সাথে পরিচয় হয়েছিলাম। এটা কাজে আসছে সবচেয়ে বেশি। এই জন্য তোমাদেরকে বললো, তোমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলো অর্জন করতে হবে ফার্স্ট ইয়ার থেকে। বলে না, যার টাকা আছে সে টাকা উড়ায়, তার অনেক টাকা এই জন্য উড়ায়, আর যার সময় আছে সে সময় উড়ায়। তোমাদের সবচেয়ে বেশি আছে হচ্ছে তোমাদের সময়, আর তোমরা সেটাকে উড়াও, টাকার মতো উড়াও, তাহলে কখনো বড় হতে পারবে না। এই জন্য ফার্স্ট ইয়ার থেকে বিভিন্ন ডিবেটিং ক্লাবের সাথে পৃথিবীতে যত স্কিল আছে, স্পিকিং স্কিল ইজ দ্য ফাইনেস্ট, মোস্ট ফাইনেস্ট স্কিল অল ওভার দ্য স্কিল। স্পিকিং স্কিল, কথা বলার দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষকে ইমপ্রেস করার গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। আমরা দেখবা যে হচ্ছে মানুষকে দেখবা, একটা মানুষ তোমাকে নিয়ে, তুমি যখন একটা মানুষের সাথে প্রথম পরিচয় হবা, 4টা জিনিস মনে রাখবা। আমরা কি করি মানুষের সাথে প্রথম পরিচয় হলে? প্রথম হ্যান্ডশেক করে, ভাইয়া হ্যাঁ আমি মামুন, হ্যাঁ ভাইয়া। তুমি যখন এভাবে হে হে করো, বুঝে যায় তোমার ওয়েট কতটুকু আছে। তুমি যদি বলে, ভাইয়া আমি মামুন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ি ভাইয়া, শুরু করলাম। আর তুমি যদি ভাইয়া আমি মামুন, হ্যাঁ ভালো আছে ভাইয়া, তখন যার সাথে কথা বলে সে বুঝে যাবে তোমার ওয়েট কত। দ্বিতীয় হচ্ছে, আমাদের একটা স্বভাব আছে, আমরা দ্বিতীয় মানুষকে সবসময় বদনাম করার চেষ্টা করি, যে ভাইয়া ছবিতে তো আপনাকে অনেক সুন্দর লাগে, বাস্তবে তো আপনি এত সুন্দর না। তাহলে এই ভাইকে তোমার সাথে কথা বলবে? হ্যাঁ ভাইয়া আপনাদের ছবিতে অনেক, আপনার আজকে চুলটা ভালো লাগছে না, আজকে কালো কালো লাগছে আপনাকে, বলি কিনা আমরা, বলো? অথচ তোমাকে প্রথম কথা বলতে যে ভাইয়া ছবি থেকে বাস্তবে আপনি অনেক সুন্দর, এটা যখন বলবে ভাইয়া, তখন একটু একটু বুঝো না, একটু কি? হ্যাঁ শোনো, পৃথিবীতে প্রশংসা পছন্দ করে না এমন কোন মানুষ আছে? আল্লাহ প্রশংসা পছন্দ করেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু প্রত্যেক নামাজের শুরুতে আমাদের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান, তুমি সকল প্রশংসা একমাত্র আল্লাহ, যিনি এটা তৈরি করেছেন, ওইটা তৈরি করেছেন, যিনি আমাদের তৈরি করেছেন। প্রত্যেক নামাজের শুরুতে যদি সূরা ফাতিহা না পড়ো তাহলে নামাজে হবে না। তার মানে কি? আল্লাহ জানে আমাদেরকে সৃষ্টি করেছে, তারপরে প্রত্যেক নামাজের শুরুতে আল্লাহ বলে প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা করো। আমাদের আপা, ওই যিনি চলে গেলেন, আমার মনে আছে 2015 সালে তিনমূর্তি সম্মেলন কাজে অটিজম দিবস, পুতুল, ওনার মেয়ে পুতুলের অটিজম দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম হচ্ছিল, সেখানে 100টা যুব সংগঠনকে ইনভাইট করেছে। তা আমি একটা সংগঠন পরিচালনা করতাম, আমাকেও ইনভাইট করেছিল। তো ইনভাইট করার পরে যেহেতু আমি
তখন দুইজনকে কথা বলার সুযোগ দিলেন যারা কথা বলতে পারেন, তার মধ্যে আমাকে কথা বলার সুযোগ দিলেন। তা আমি স্টেজে তখন দাঁড়াইলাম কথা বলার জন্য, তখন আপা এসে উপস্থিত। আপা আসার পরে কেউ কি আমার দিকে তাকানোর সুযোগ আছে? সবাই আপা আপা মানে স্লোগান উপর স্লোগান, স্লোগান উপর স্লোগান। আমি আর কি করবো, আপা আরে কীভাবে? তখন আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী, কার একটা হাওয়া তো মারতে না, আমার কথা সে শুনবে না। ছোটবেলা আমি একটা কবিতা পড়েছিলাম, চাঁদ নয় সূর্য নয়, নয় তুমি পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তাহলে হবে ফুল, তুমি তোমার তুলনা। আজকে এখানে এসে বলতে ইচ্ছে করছে, চাঁদ নয় সূর্য নয়, নয় আপনি পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তাহলে হবে ফুল। আপা আপনি আপনার তুলনা, আপনি আপনার তুলনা। আপা তো পাইছে, আপা এবার আমার দিকে তাকাইয়া এভাবে রয়েছে। আমি বললাম আপা আমি আরেকটি কবিতা পড়েছিলাম, তুমি চেয়েছিলে জানতে কেন এত ভালো লাগে তোমাকে। আমি বহুবার উত্তর খুঁজেছি, তার উত্তর এখনো পর্যন্ত খুঁজে পাই না, কেন বেশি এত ভালো লাগে আপনাকে। আপা তো পুরো 4 মিনিট আমি কথা বললাম, 4 মিনিট এমনি রয়েছে। তো এমনি রসার পর শেষ করার পর আমাকে ডাকলো। আমি বললাম আপা আমি আপনার ইউনিভার্সিটি। তুমি ঢাকা ইউনিভার্সিটি? জি জি আপা, হ্যাঁ গুড। আমি যদি পলিটিক্স করতাম, ওই ছবিটা উনি যে আমার মাথা হাত ধরে ছবিটা দিয়ে আপার সবচেয়ে আস্থাভাজন এই সেই বলে কি অবস্থা হইতো বলেন তো? ওই সময় অবস্থা হইতো, আর এখন কি অবস্থা হইতো? ঘটনা হ্যাজব্যান্ড ঘটে। তখন কি হতো আর এখন কি হইতো? যাক কপাল, বাঁচাইছে আল্লাহ। যখন মানুষের সাথে আপনি করবেন তখন চমৎকার করে সুন্দর করে তাকে আপনি কি করতে হবে, ইমপ্রেস করতে হবে, দেখবেন তখন সে আপনার ফ্যান হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কোথাও যাবেন, ভাইবা দিতে যাবেন, যেখানে যাবেন আপনার প্রথম কথা শুনে বুঝতে পারবে যে আপনার ওয়েট কতটুকু আছে। দ্বিতীয় হচ্ছে স্পিকিং স্কিলের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আঞ্চলিকতা দূর করতে হবে। আঞ্চলিকতা দূর করতে হবে। আমরা এখানে বিভিন্ন এলাকা থেকে আমরা আসি, কেউ নোয়াখালী থেকে, কেউ সিলেট থেকে, চট্টগ্রাম থেকে। বাসার মৃত্যু হয়েছে, অনেক জায়গায় আহত হয়েছে সিলেটে গিয়ে, বলি না? হ্যাঁ, ব্রাউনবাড়িয়া থেকে আসছেন, ওনারা তো আবার লাঠি ছোটা তারা কিছু বুঝেন না। ঠিক আছে, হাত থাকতে মুখ কিনে ওনারা বলে যে হাত থাকতে। আমি গত শুক্রবারে রায়পুরে গিয়েছিলাম, যাওয়ার সময় আমার ড্রাইভার সহ সবাইকে বলতেছে, ড্রাইভারকে একজন আমার সাথে নরসিংদী উঠেছে, ভাই কোনো কথা বলবেন, টমক দিয়ে না। ওরা কিন্তু মুখের আগে কথা হাত চলে, মানে এই যে অটোগুলো সামনে যাবে, গাড়ি কোনো হর্ন দিতে পারবে না, হর্ন দিলে গালি এটা দিয়ে দিবে, মানে তারা সাহসী। কিন্তু তারা যত বেশি সাহসী তারা অবদানও রেখেছে। এবার নতুন বাংলাদেশের সবচেয়ে বেশি ইফেক্টিভ ছিল কি? কারাগারে আক্রমণ, নাকি? হ্যাঁ, মাস্টারদা সূর্য সেনকে যদি ব্রিটিশের অস্ত্রাগার লুটের জন্য আজীবন মানুষ স্মরণ করে, নরসিংদীর মানুষকে এই কি বলে আজীবন মানুষ স্মরণ করবে কিসের জন্য? এই কারাগার আক্রমণের জন্য। না এটা নরসিংদীর, রায়পুর হচ্ছে নরসিংদীর, আপনার হচ্ছে ব্রাউনবাড়িয়া পাশাপাশি। এই জন্য আপনাদেরকে বলি, কথা আঞ্চলিকতা দূর করতে হবে। আমার মনে আছে আমরা একবার সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানকে একটা ইনভাইট করতে গিয়েছিলাম একটা প্রোগ্রামের জন্য। তো সাইফুর রহমান সাহেবের কাছে যাওয়ার পর আমরা একটু সুটেড বুটেড হয়ে গিয়েছি একটা প্রোগ্রামের জন্য। বললাম যে স্যার আমরা আসছি। তো উনি বললো তোমরা এক কাজ করো, তোমরা সোয়েটার পরে আসো। আমরা ভাবলাম স্যার মনে স্যুট টুট পছন্দ করেন। তো পরে আমরা নীলক্ষেত গেলাম, নীলক্ষেত গিয়ে সোয়েটার কিনলাম, সোয়েটার কিনে সোয়েটার পরে গেলাম। এই তোমাদেরকে বললাম না সোয়েটার পরে আসছে, তোমরা এখন কেন আসলে? পরে বুঝতে পারলাম 6টার পরে যেতে বসে। আমার মনে আছে রাজশাহীতে একটা প্রোগ্রাম করছিলাম, চাঁপাইনবাবগঞ্জে একটা স্কুলে কর্মশালা করছিলাম, প্রায় 2 ঘন্টা ধরে আমি স্পিচ দিচ্ছিলাম। পিছন থেকে একজন মেয়ে উঠে বললো, স্যার আমার একটা কথা আছে। আমি বললাম ভাইয়া তুমি আমাকে স্যার ডাকলা কেন? ভাই আপনি মাইন্ড করেছেন, আমাদের এলাকায় না ভাইয়াকে সম্মান করে স্যার ডাকে, ভাইয়াকে সম্মান করে স্যার ডাকে। পরে নামাজ একটা ছেলে আমাকে, ভাইয়া আমাকে একটা এসএমএস করেন তো। একটু পরে নামাজ পড়তে আস্তাগফিরুল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা। পরে বুঝতে পারলাম, মানে হ্যাভ ইউ এনি প্রবলেম দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ টু ক্রিয়েট দ্য প্রবলেম অল কাইন্ডস অফ ল্যাঙ্গুয়েজেস। যদি আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে প্রবলেম হয় তাহলে আপনার প্রত্যেকটা ভাষায় আপনার কি হবে, সমস্যা হবে। তারপরে আমার মনে আছে আমি 2013 সালে গিয়েছিলাম আপনার মাদ্রাজ ইউনিভার্সিটি, ভারতের দক্ষিণ প্রদেশ মাদ্রাজ ইউনিভার্সিটি একটা ডিবেট কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য। সেখানে আমরা প্রায় 12 দিন ছিলাম। তা ওরা মশলা বেশি খায়, আমার খুব বাঙালি খাবার খেতে ইচ্ছে করলো। তা আমি বললাম বাদার হ্যাভ ইউ অ্যাভেলেবল এনি বেঙ্গলি ফুড? তা আমাকে বলছে হ্যাঁ অ্যাভেলেবল, ইউ হ্যাভ টু গো সো ফার। তোমাকে পাই আমি 100 কিলোমিটার করে আমি গেলাম একটা বাঙালি দোকানে লেখা আছে ইংলিশে YANG ইয়াং TUNG টুং KHAN কাই JAN ইয়াং টুং কাইদাং রেস্টুরেন্ট। আমি বললাম এটা চাইনিজ রেস্টুরেন্ট মনে, কারণ চাইনিজে ইয়াং ফং টং টং বলে নাকি। ভিতরে যাওয়ার পরে ম্যানেজার বলতে ভাইয়া ভালো আছেন? আমি ব্রাদার ইউ ফ্রম? কাই তো নোয়াখালীর মানুষ। আমি মানলাম নোয়াখালীর, কিন্তু নাম দিলেন চাইনিজ কেন? কে বলছে এটা চাইনিজ? এটা তো ইয়ান্তুন খাইজান, মানে এখান থেকে খেয়ে যান। বলে না ইয়ান্তুন খাইজান আর নাকি হুতি যান। তাহলে আপনি এভাবে লিখলেন কেন? বলছে ভাই বাইরের মানুষ তো মনে করে এটা চাইনিজ স্টুডেন্ট, বিদেশি স্টুডেন্ট।
আর বাঙালি তো ভিতরে ঢুকলে বুঝতে পারে এটা নোয়াখালী রেস্টুরেন্ট। দুই ধরনের কাস্টমার পাই, এই জন্য এইভাবে লিখছি। তখন আমি বুঝতে পারছিলাম নোয়াখালী মানুষের অবস্থা কি। কে কে নোয়াখালীর আছে নাকি? কে কে নোয়াখালী? আপনার প্রশংসা করলাম আপনাদের। আচ্ছা, এটা মূল উদ্দেশ্য হচ্ছে আপনার স্পিকিং স্কিলটা আপনাদের মেকশিওর করতে হবে। আমি সর্বশেষ আমি একটা কথা বলে শেষ করব। সেটি হচ্ছে আমার মনে আছে 2015 সালে ভারতের ইন্দোর প্রদেশে গিয়েছিলাম। ইন্দোর মধ্যপ্রদেশের রাজধানী ইন্দোরে একটা ডিবেট কম্পিটিশন, সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন ছিল। তো সেখানে যাওয়ার পরে একটা চিড়িয়াখানা দেখতাম। আসার সময় মুম্বাইতে একটা চিড়িয়াখানা দেখতে পেলাম, ডারউইন চিড়িয়াখানা। তো চিড়িয়াখানায় 3টা মূর্তি বড় বড়, শুরুতে একটা মূর্তি 2 চোখে হাত, একটা মূর্তি 2 কানে হাত, একটা মূর্তির মুখে 2 হাত। হিন্দি ভাষা লেখা আছে, আমি বুঝতে পারবো মানে কি লেখা। আমি জিজ্ঞেস করলাম এখানে কি লেখা আছে। তো তারা বলে এখানে লেখা আছে 2 চোখে হাত মানে আমি খারাপ কিছু দেখবো না, মুখে 2 হাত মানে আমি খারাপ কিছু বলবো না, আর কানে 2 হাত মানে আমি খারাপ কিছু শুনবো না। আমার খুব দাগ কেটেছে। দেখো, তুমি যদি খারাপ কিছু না দেখো, তুমি কখনো খারাপ কিছু মানুষকে বলবাও না। আর তুমি যদি খারাপ কিছু না বলো, তুমি খারাপ কিছু শুনবাও না। দ্বিতীয়ত দেখলাম একটা বানর ধরার প্রক্রিয়া দেখা যাচ্ছে। একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে, একটা ছিদ্র রাখা হয়েছে। বানর আবার বাদাম খুব পছন্দ করে। সে বাদামটা পছন্দ করে, সে বাদামটা নেওয়ার জন্য হাতটা ভিতরে নেয়। হাতটা নেওয়ার পরে সে হাতটা আর বের করতে পারে না। কেন বের করতে পারে না বলো তো? কারণ বাদাম নিলে হাতটা বড় হয়ে যায়, পরবর্তী সে ধরা খেয়ে যায়। সে চাইলে এখান থেকে মুক্তি হতে পারে, কিভাবে বলো তো? বাদামটা ছেড়ে দিলে। কিন্তু সে বাদামে লালসা ছাড়তে পারে না। আমাদের লাইফে অনেক বাদাম আছে। আড্ডা ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, গেমিং ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, ফেসবুক ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, সিরিয়াল ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম। এই বাদামের লালসা যদি তুমি না ছাড়তে পারো, তাহলে তুমি বানরের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবে। এপিজে আব্দুল কালাম বলেছেন, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। প্রজাপতির পিছনে ঘোরা দরকার নাই, ফুলের চাষ করো, দেখবে যে প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। তোমরা জানো দাবানল একটা অঞ্চলে দাবানল হচ্ছিল। দাবানল হওয়ার পরে সকল প্রাণী, আগুন লেগেছে, সকল প্রাণী চলে আসছে, দাবানল থেকে চলে আসছে। তখন হাতি দেখলো, হাতি নীতিতে সবাই চলে আসে। হাতি দেখলো তার মাথার উপর একটা ছোট্ট একটা পাখি হামিং বার্ড একবার এদিকে যায়, একবার এদিকে আসে। সে তাকে ধরলো, এই তুই কই যাস? সে বলছে ক্ষমা করবেন, আমি নদীতে যাচ্ছি, নদীতে নিয়ে একটু পানি নিয়ে এই দাবানলে নিক্ষেপ করছি। বলছে তোর পানি দিয়ে কি হবে? বলছে ওস্তাদ আমি জানি কিছুই হবে না, কিন্তু এই মাতৃভূমিতে আমি জন্মগ্রহণ করেছি, এই মাতৃভূমিতে আমার মা বাবা জন্মগ্রহণ করছে, এই মাতৃভূমিতে আমি খেলেছি, আমার মা বাবা খেলেছে, এই মাতৃভূমি জ্বলে যাচ্ছে, আমি কি সেটা সহ্য করতে পারি? আমি আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু মাতৃভূমিকে রক্ষা করার জন্য চেষ্টা করছি। তখন হাতির ইগুতে লাগলো, কত তো সত্য। আমরা প্রত্যেকে যদি পানি নিক্ষেপ করি, তাহলে তো এই দাবানল থাকার কথা না। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। I have visited 26 states all over the world. আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি। যখনই গিয়েছি, একদিন থেকে যে 2 দিন থেকে আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়। কোথাও গরম, কোথাও ঠান্ডা, এত সুন্দর দেশ তুমি কোথাও। আমি রাশিয়া গিয়েছিলাম, -25, আমি বের হয়েছে, আমার হাত ফেটে রক্ত বের হয়েছে, হাত ফেটে রক্ত বের হয়েছে আমার, এত ঠান্ডা। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না, কখনো গরম, কখনো ঠান্ডা। জন অফ ক্যানেডি, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো। তো সুতরাং প্রত্যেকে নিজের দেশের প্রতি মমত্ববোধ, ভালোবাসা যদি আমরা রাখতে পারি, ইনশাল্লাহ আমরা কখনো ছোট হব না। শিক্ষার্থীরা যারা, সবাই একটু দাঁড়াও, আমি একটা ওত বলে আমার কথা শেষ করবো। শিক্ষার্থীরা সবাই একটু দাঁড়াও, আমি সব জায়গায় ওতটা বলার চেষ্টা করি, সবাই একটু দাঁড়াও। স্কুল তো শেষ করে আসছো তোমরা, আমিও বলছি, আমার সাথে হাত, সামনে হাত না, বলো আমি ওয়াদা করছি, লাউডলি বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গর্ব। আবার বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গর্ব। তোমরা যারা ছোট্ট শিশু, বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি, কালকে হবে ফুল, তোমরাই দূর করবে এই সমাজের